কি করলেন? আমার বাদামের মধ্যে লাথি মেরে ফেলাই দিলেন কেন? এই তোর বাদাম আমি কে লেগে লাথি মেরে ফেলাইছি তুই জানোস? 2 দিন পরে তুই আমার ঘরে বউ হবি, আর তুই যদি এলাকায় এলাকায় ঘুরে বাদাম বেচস আমার মান সম্মান নষ্ট হয়ে যাইব। এর লিগে তোর বাদামে লাথি মেরে ফেলাই দিছি। আরে বাদাম আলী, আমি তোমার বিয়ে করবার চাই, এই কথা তুমি কেন বুঝো না? আরে বাদাম আলী, বসে যেটা কইছে তুমি এটা রাজি হয়ে যাও। বিয়ে করব? আপনার কি বউ পালনের মরদ আছে? সারাদিন ধরে তো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ান। আপনি আমারে বিয়ে করে খাওয়াবেন কি পড়াবেন কি? এই বাদাম আলী, এটা তুমি কি কইলা? আমি তোমারে খাওয়াইতে পারবো না? আমার কি কোনো কিছু কম আছে? চলো আমার সাথে। আই ছাড়েন, ছেড়ে দেন কইতেছি আমারে। ভালোই কইতেছি, চল আমার লগে। কইছি তো যাবো না, আমার হাত ছাড়েন। যাবি না তুই? না যাবো না। যাবি না তুই? না যাবো না। আই আই শয়তানের বাচ্চা আমারে ছাড়। আই শয়তান, ছাড় কইতেছি। আই শয়তানের বাচ্চা ছাড় আমারে। ছাড় আমারে কইতেছি। ছাড় আমারে। ওরে বাবা রে। এই দেখ বাদাম আলী, এইটা হইতেছে আমার বাড়ি। রে বাদাম আলী, অমন কইরাছে কি দেখো? আরে তুমি কি মনে করছিলা আমার উস্তাদ তোমার বিয়া করে খাওয়াইতে পারবো না? শোনো, একটা বার খালি উস্তাদের কথা রাজি হয়ে যাও, দেখো তোমারে শাড়িতে গয়নাতে চুলুতে আলতা পাউডার কত কিছু দিব, তা তুমি নিয়ে চড়তে পারবে না। আর সারা জীবন পায়ের উপরে পা তুলা খালি খাইবা আর উস্তাদের সেবা করবা। ঠিক কইছে না উস্তাদ? হ্যাঁ, তোমার কোনো কিছুর অভাব হইব না। তাইলে তো ভালোই হয়। আমি আবার একটু আরামায়েশ পছন্দ করি, এই বাদাম বেচতে আমারও ভালো লাগে না। মেলা মানুষের কাছে আপনার নামে আ কথা কুকথা শুনছি, আসলে কি সত্যি? এই তুমি কি আ কথা কুকথা শুনছো? কত দেখি। শুনছি এই বাড়িটা নাকি রহম আলীর। আপনি তারে খুন কইরা তার নাতিরে গুম করে রাখা এই বাড়িটা দখল করছেন। বাদাম আলী, তুমি যা শুনছো সত্যি শুনছো। 2 দিন পর তো তুমি আমার বউ হইবে, সুতরাং সবকিছু তোমার কাছে বলা যায়। ওই হৃদয়, তুই কি কস? আর উস্তাদ, এটা আপনি কি করতেছেন? হ্যাঁ, একটা বাদাম আলীর কাছে সবকিছু কয়ে দিলে আমাকে সবকিছু ফাঁস হয়ে দেবো। যদি বাদাম আলী কিছু কয়ে দেয় মানুষের কাছে? আরে না, বাদাম আলীর বিশ্বাস করা যায়। বাদাম আলী শুনো তাহলে। আরে আরে তোরা আমার কই নিয়ে আসলি এই জায়গায়? আমি জীবন থাকতো আমি জায়গা জমি লেহে দেবো না। এই বুঝে তোরে কই ধরে নিয়েছি দাস নাই, তোরে আমরা বাগানে ধরে নিয়ে আইছি। তোরে ভালোই কইছিলাম তোর ওই জায়গার বাড়ি আমার নামে লেখা দে। না না না, লেখা দিবি না। তুই আমার থানা পুলিশ দাস, হাইকোর্টে আস। আজকে তো তোর হাইকোর্ট কারে কই? হ্যাঁ, তুই ঠিকই কইছস। রইবিরা, তোরে ভালো মতো কইছিলাম জায়গা সম্পত্তি বাড়িটা আমাকে আমি লেখা দে, তুই লেখা দাস নাই। আজকে কি করবি? আজকে ওই উপরে বইসা মাসি মার। ওই ধর। আমার সয় সম্পত্তি যা আছে আমি সব আমার নাতির নামে লেহে দিছি। তোরা আমার মাইরা ভালো লোক এক কান্না করিও পাবি না। ব্যবস্থা কইরা লোক হাতের ব্যবস্থা তো করবি। বইরে গেল। হ্যাঁ, আর কি হয়ে গেল? জায়গা সম্পত্তি সত্যি নাতির নামে। নাতি তো 8 বছর পর্যন্ত না পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখা লাগবো। হ্যাঁ, তুই ঠিকই কইছস। তাহলে চল, দেরি না করে ওর নাতির তাড়াতাড়ি আমরা খুঁজে বাই করে আমাকে আন্ডারে 18 বছর পর্যন্ত আমরা লালন পালন করব। চল। ও বুঝছি, আপনার মাথায় তো দেখি মেলা বুদ্ধি। বিয়া যদি করতে হয় আপনারই করবো। বাহ, এতক্ষণে তুমি লাইনে আইছো। কও তুমি আমার কবে বিয়ে করবা? আমার বিয়ে করলে এই বাড়ি আমি তোমার নামে লেখা দিমু। না, ঝামেলা আছে। এই বাড়ি তো রহম আলীর নাতির নামে। আমি কই কি, আপনি এক কাজ করেন, রহম আলীর নাতিরে আমার ছেলে বানাই দেন, আর আপনি হন বাপ। আমরা দুইজনে রহম আলীর নাতির মা বাপ হইয়া ওরে লালন পালন করি। তারপরে প্রাপ্ত বয়স্ক হইলে টুপ করে তার কাছ থেকে লেখা নিমু। বাদাম আলী, আমার সাথে দেখা যায় তোমার মাথায় বেশি শয়তানি বুদ্ধি। এর লিগে তো তোমার আরো বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, তাই তো দেখতেছি আমাকে মাথায় আর কিসের বুদ্ধি আছে? 14 কোন বুদ্ধি দিই বাদাম আলীর মাথায়। শুনেন, রহম আলীর নাতি এখন কই? আরে আর কইও না, ওই রহম আলীর নাতি রে জঙ্গল শিকল দিয়ে বেঁধে রাখছি, 3 বেলা খালি খাইতে দিতেছি। যখন প্রাপ্ত বয়স করবো তখনই জমিটা আমার নামে লেখা নিমু। আচ্ছা বাদাম আলী, রহম আলীর নাতি যদি কেউ কিছু কয়ে দেয়? আরে এইটাই তো ভুল করছেন। শুনেন, আমারে আপনারা তার কাছে নিয়ে চলেন, দেখবেন তারে আদর কইরা একবারে আমার বশ কইরা ফেলাম। তাইলে তুমি আমার বিয়ে করবা কবে? এই যে শুনেন, বিয়া করেন না তো। বিয়া যে করমু, আমার তো পরিবার আছে। আগে আমি আমার পরিবারের কাছে সবকিছু জানাই, পরিবারের সবাই যে সিদ্ধান্ত নিব আমি সেটাই মেনে নিব। তার মধ্যে আপনার মধ্যেও ঝামেলা আছে। আরে কি সমস্যা তোমার আবার? এখনো তো আপনি এই বাড়ির মালিক না। আমি কই কি,
রহমালির নাতির আগে বস করি, তারপরে আমরা বিয়ে টিয়ে করব। রহম আলী যে নাতির আমি গুম করে রাখছিলাম সে নাতির আমি তোমারে দেখাবো। আগে রহমালির নাতিরে বস করতে হইব, বস করে এই বাড়ি আপনার নামে লেখা নিবেন, তা না হলে তো আমি ওই বাড়ি কোনো কিছু পামু না। আর তাছাড়া আপনার আমি বিয়ে করে কি হইব তাইলে কোন? তুমি যদি রহম আলী নাতিরে বস করতে পারো তাহলে তো আমরা শোনাই সোহাগা। তাইলে আমি এখন যাই। বাদাম আলী, তুমি একটা কাজ করো, কালকে নদীর পাড়ে জংলার ধারে চইলা আইসো। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন আসি। ঠিক আছে, টাটা। দোস্ত রে, হ্যাঁ ওইটা আমার জিনিস, চল আমরা চলে যাই। আমার দাদু কয় তুমি আমার ইনাম চৌকা আমার দাদু না। আরে বাবাজি, তুমি তোমার দাদার কাছে যাইতে পারবা না, অনেক দূরে চলে গেছে। তোমার 18 বছর বয়সে থাকতে হবে, শুধু আমাকে কারণে। এই বেশি চিল্লাপাল্লা করলে কিন্তু একটা মারুম কিন্তু একবার। বাবাজি তুমি কাইন্দো না, তোমার মা আইতেছে। আমার মা তো অনেক আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আরে বাবাজি তুমি বুঝতেছো না কে, তোমার নতুন মা আইতেছে আর আমি হুম তোমার বাবা। আমরা তোমারে 18 বছর লালন পালন করবো। আমার দাদু কয় আমার দাদুর কাছে যাও, তুমি আমার বাবা হইতে পারো না। এই কত, আরে বাদাম আলী তুমি এই জায়গায়? এই চুপ! আমি কোনো বাদামালি নই, আমি হলাম গোয়েন্দা পুলিশ অফিসার বৃষ্টি। শুধুমাত্র তোরে ধরার জন্য এতদিন আমি বাদামালি সাইজাচ্ছিলাম। এই যে দেখ আমার ফোন, আমার এই ফোনের ভিতরে তোর সব কৃতকর্মের ফল রেকর্ড করা আছে। এবার কই যাবি? তুই বিয়ে করবি আমারে না? মানুষের অনেক ক্ষতি করছো, এইবার তোরে জেলের ভিতরে নিয়ে বুঝামু মানুষের ক্ষতি করার কি ঝাল। রহমালিরে খুন কইরা ওর নাতিরে তুই এই জঙ্গলায় আটকায় রাখছিস, তাই না? তোর মতো অমানুষ তো কোনো জায়গায় আমি দেখি নাই। তোরে এবার জেলে নিয়ে বুঝামু কত ধানে কত চাউল। চল হাট। আরে সবুজ যা, তোর আমি আগে কইছিলাম এই বাদাম আলীর কাছে সবকিছু কইস না, কারণ মানুষের কালা মাথা বোঝা বড় দা। এখন তোর জল লিগা আমি তো জেলে পছমি, আমার যে কি হইব আল্লাহ জানে। লিখন বাচ্চাটাকে নিয়ে চলো। এই চল হাট হাট। এই মেয়ে, এদিক কোনো পুলিশ যাইতে দেখছো? হ স্যার দেখছি তো, এই যে সোজা দৌড় দিছে। এই চল চল। সারা জনম দেখলাম যে পুলিশ গুন্ডারে তাড়া করে, আর আজকে কি দেখলাম গুন্ডা পুলিশে তাড়া করতেছে। আচ্ছা জামের কাছে যাই দেখি তো পুলিশটা যে কি রাখলো। যাই, এই টাকাগুলো দিয়ে আমার বাবার চিকিৎসা হয়ে যাব, আমার বাবা এখন ভালো হয়ে যাব। তাড়াতাড়ি যাই, আমি আজকে আমার আপারে হাসপাতালে নিয়ে যাবো। কেউ দেখার আগে আমার এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হইব। ওমা, ওরে বাবা, মামা, আয় রে পারবি তো বাসি না রে বাবা, মারে আয় রে। মেয়েটা এই সকালবেলা দেওয়ান বাড়ি গেছে, ঝাড়ু দেওয়ার লিগে কখনো আসতেছে না। আরে ও আমার পায়ের ব্যথা তো আমি বাঁচতেছি না রে বাবা। আব্বা দেখো, আমি তোমার লেগে টাকা নিয়েছি, আমি তোমার এখন সুস্থ করে তুলুম। তোমার আমি কইছিলাম না আল্লাহ দেখো কোনো না কোনো এক ব্যবস্থা করবোই। আজকে আমি কতগুলো টাকা পেয়েছি, তোমার আমি একদম সুস্থ করে তুলুম, তোমার আর কষ্ট করা লাগবো না। চলো আব্বা, আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। তুই এত টাকা তুই পাইবি কোনে রে মা? আব্বা আমি ওই যে দেওয়ান বাড়ি কাম করতেছিলাম, তখন দিয়ে সামনে এক পুলিশ আসলো। পুলিশ এসে একটা ড্রামের ভিতরে এতগুলো টাকা ফেলালো। পুলিশটারে তো আমি আর পাই নাই, পরে আমি টাকাটি তুলে নিয়েছি। তুমি তো অসুস্থ, আমি ভাবলাম এই টাকাটি দিয়ে তোমার আমি সুস্থ করে ফেলামো। তুই কান্না কাটতে কাউন্সার, পরে যদি কোনো ঝামেলা হয় তাহলে তখন কি করবি? কান্না কাটতে কাউন্সার, আমি এই টাকার চিকিৎসা না মা, আমার
ও আর আমার মরে না বললো রে বাবা। না আব্বা, তুমি এই কথা কইও না, এই কথা তুমি শোনাও বাপ। আব্বা দেখো, তুমি একটু বুঝার চেষ্টা করো, তুমি অনেক অসুস্থ। তাছাড়া আমি এতগুলা টাকা জীবনও জোগাড় করা পারতাম না। আমি যদি সারা বছরও কাম করতাম তাও আমি জোগাড় করা পারতাম না। এখন তুমি একটু বুঝো, আমার লগে তুমি আসো আব্বা, তুমি না করো না, নইলে তুমি তো সুস্থ হয়ে পারবে না। আব্বা আসো না তুমি। আরে আমি বাইসে থেকে তোরে আড়াইলে পরে তো আমি বাঁচুম না রে মা। আমার এই বাচ্চা লাগবো না রে মা। আরে মেয়েটা তাহলে তার বাবার চিকিৎসা করানোর জন্য টাকাগুলো নিয়ে এইভাবে দৌড়ে আসছে, আবার বলছে যে নিজের রক্ত বিক্রি করে হলেও টাকাগুলো পরিশোধ করবে। তার মানে মেয়েটা অনেক সৎ। আচ্ছা যাই তো এখানে। আব্বা তুমি উঠো, তোমার আমি হাসপাতালে নিয়ে যাবো। স্যার আপনি, স্যার আমার মাফ করে দেন, আমার স্যার থানায় নিয়েন না। আমার বাপটা খুব অসুস্থ, আমার বাপটারে হাসপাতালে ভর্তি করানো লাগবো। আপনার যদি আমার থানায় নিতে হয়, আমার বাপটাকে আমি একটু সুস্থ করে নিই, তারপরে আপনি আমার থানায় নিয়ে শাস্তি দিন, যা খুশি তাই করেন। এই টাকাটি স্যার আমি ইচ্ছা করে চুরি করি নাই, আমি স্যার পরিস্থিতি শিকার, আমার মাফ করে দেন স্যার, আমার থানায় নিয়েন না। না না ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না। আসলে আমি আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ আপনাদের সমস্ত কথাই শুনতে পেরেছি, আর এটাও বুঝতে পেরেছি যে আপনি পরিস্থিতির শিকার হয়ে আপনি টাকাগুলো নিয়ে চলে আসছেন। আপনার বাবা সত্যি অনেক অসুস্থ, আপনার বাবার চিকিৎসা করানো খুবই জরুরি। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আসলে আপনার টাকাগুলো নিতে আসিনি, আমি আসলে দেখতে এসেছিলাম যে আপনি টাকাগুলো নিয়ে কি করেন। আসার পরে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে হয়েছে কি, এই টাকাগুলো আমারও না, এই টাকাগুলো ছিনতাইকারীরা একজন ব্যক্তির কাছ থেকে ছিনতাই করেছিল। ভাবলাম যে ব্যক্তিটা আর টাকাগুলো খুঁজে পাবে না, টাকাগুলো সে এমনিতেই হারিয়ে ফেলবে। আর এই টাকা দিয়ে আপনার বাবাকে চিকিৎসা করে যদি আপনার বাবাকে সুস্থ করে তুলতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো হয়। আর এই টাকাটা আমি অফিসিয়াল ভাবে মেনটেন করে নেব, এটা নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। স্যার আপনি সত্যি কইতেছেন, আপনি আমার কাছ থেকে টাকা নেবেন না? আমি আমার বাপকে সুস্থ করতে পারবো, আমার বাপ ভালো হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি এই টাকা দিয়ে তোমার বাপকে সুস্থ করে তুলতে পারবা। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি ঝাড়ুদার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পড়াশোনা জানা শিক্ষিত একজন মেয়ে। স্যার আমি কষ্ট মষ্ট কইরা ইন্টার পাস করছি, কিন্তু স্যার আপনি তো জানেনই এই যুগে একটা ভালো চাকরি পাইতে হইলে কত টাকার প্রয়োজন। আমার কাছে তো এত টাকা নাই, আর আমার বাপটা এত অসুস্থ, এর প্রত্যেকদিন 500 টাকার ওষুধ লাগে, সেই 500 টাকায় জুগাই পারি না। আমি আমার চাকরির পিছনে এত টাকা কেমনে খরচ করুন কোন? পরে আমি দেওয়ান স্যারের কাছে যাইয়া, মানে মতিন দেওয়ান স্যার যে আছে ওনার কাছে যা কইছি যে স্যার আমার একটা মোটামুটি চাকরি দেন, যাতে আমি খায়া পইরা বাঁচতে পারি। পরে স্যার আমার একটা ঝাড়ুদারে চাকরি দিছে। স্যার খুব ভালো মানুষ, ভালো চাকরি তো আর করার আমার কপাল নাই, তাই ঝাড়ু দিয়ে খাই। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা শুনুন, আমি আপনার জন্য ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেব। কি স্যার, আপনি আমার চাকরির ব্যবস্থা করে দিবেন? আপনি এত ভালো মানুষ, আমি স্যার আপনার টাকাগুলো চুরি করে নিয়ে আসলাম আর আপনি আমার চাকরি দিতেছেন, আপনার অনেক ধন্যবাদ স্যার। আঙ্কেল শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আসলে এই পৃথিবীতে বাবা মা বলতে আমারও কেউ নেই, বাবার আদর স্নেহ ভালোবাসা আমি কিছুই পাইনি। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এইটা আপনি কি কন? এই সিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, আপনি আমার মায়ের বিয়ে করবেন? চাচা শুনুন, আমি আসলে আপনাদের সবকিছু দেখে সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়েকে আমি বিয়ে করব। না না স্যার, আমি এখন বিয়ে করতে পারবো না। আমার স্যার মাথায় এখন মেলা দায়িত্ব, আমার বাপটারে আমার সুস্থ করতে হইব। আমার আব্বা অনেক দিন যাবত ঘরে পড়া, আজকে আমি একটা সুযোগ পাইছি। আর এই সময় যদি আমি আমার বাপের চিকিৎসা না কইরা আমি নিজে বিয়ে করে চলে যাই, তাহলে আমার বাপের কি হইব? আমাকে বাড়িতে উপার্জনের আর কোনো উৎস নাই, আমি আমার বাপ মায়ের একমাত্র মেয়ে, আর আমার মাটা তো সে কবে মরে গেছে। এই বাপই আমার ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, তার অসুস্থের সময় আমি নিজে বিয়ে করে ফেলামু? এত বড় স্বার্থপরতা আমি করতে পারবো না স্যার, আপনি মাফ করে দিয়েন। শুনুন, এটা নিয়ে আপনার একদমই ভাবতে হবে না। আমি আজকে থেকে আপনার এবং আপনার বাবার দুজনেরই দায়িত্ব নিয়ে নিলাম। চাচা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার মেয়েকে এখন এই মুহূর্তেই বিয়ে করব। আচ্ছা চাচা চলুন, তার আগে আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি।
স্যার দাঁড়ান। স্যার আমার বোনকে কেন ধরে নিয়ে যেতেছেন আপনারা? কেন ধইরা নিতেছি জানো না? তোমার বোন মাদকের সাথে জড়িত, শুধু জড়িতই নয়, সে মাদকের ব্যবসাও করে। স্যার আপনারা এগুলা কি বলতেছেন? আমার বোন যে মাদক ব্যবসার সাথে জড়িত তার কি প্রমাণ আছে? প্রমাণ? একটা কথা মনে রাখবেন, আইনের লোক কখনো প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করে না। সেন্ট্রি, জিনিসগুলি দাও। দেখতে পাচ্ছ এই মাদক দ্রব্য তোমার বোনের ঘরে পাওয়া গেছে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যেহেতু আমরা প্রমাণ সহকারে সবকিছু হাতে নাতে ধরতে পারছি, অতএব আপনার বোনকে থানায় নিয়েই যাব। ও ভাই, স্যার ঠিকই কইছে, আমি তো একজন অপরাধী, আমারে ধরে নিয়ে যাব না কেন তুমি কও? আসলে আমি যে কখন মাদক ব্যবসায়ের সাথে জড়াই গেছি আমি নিজেও জানি না ভাইয়া। ভাইয়া তুমি আমার মাফ করে দাও, আমি মনে হয় তোমার মান সম্মানটা রাখতে পারলাম না ভাইয়া। স্যার সময় নষ্ট করেন না, আমারে নিয়ে চলেন। সেন্ট্রি চলো। স্যার আর একটা মিনিট, আমি আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। ঠিক আছে, তাড়াতাড়ি বলো। ভাইয়া রে, এই পৃথিবীতে প্রত্যেকটা বোন যেমন চায় তার ভাই সুখে থাক, শান্তিতে থাক, ঠিক তেমনি প্রত্যেকটা ভাইও যদি চাইতো তার বোন সুখে থাক, শান্তিতে থাক, তাইলে আর আমার মতো অভাগী বোনের কপালে কষ্ট হয়েছে না ভাইয়া। ভাইয়া রে, তুই ভাবির রে সুখে থাকিস ভাই, শান্তিতে থাকিস। স্যার চলেন, আমি মনে হয় আপনাকে অনেক মূল্যবান সময় নষ্ট করে দিলাম। না, আমার বোন আমার দোষ কাঁধে নিয়ে জেল কাটবো, সেটা হইতে পারে না। নীলা, নীলা, কি হইছে? আমি চিল্লাইতেছো কেন? কেন চিল্লাইতেছি আমার বুঝতেছো না? কেন তুমি আমার বোনরে পুলিশের হাতে ধরে দিছো? আসলে নাই, আমি না বুঝতে পারি নাই পুলিশ আইসা যে তোমার বোনের ঘরটাই চেক করবো, আমি এটা একদমই জানতাম না। আমি মানলাম পুলিশ যে আমার বোনের ঘর চেক করবো সেটা তুমি জানতে না, কিন্তু আমার বোনের ঘরেই মাদক ঢুকলো কিভাবে? তুমি ব্যাগ নিয়ে কই যাইতেছো? ছোট এলাকার পরিস্থিতি খুবই খারাপ, পুলিশ যে কোনো সময় বাড়িতে রেড দিতে পারে। এই মালগুলা যাদের যাদের দেওয়া দরকার আমি তাদের দিয়ে আসি। আর ঘরে যেগুলো আছে? ঘরে যেগুলো আছে ওইগুলা তুমি আপাতত সরাই রাখো। এত দামি জিনিস কই না কই রাখি, রাস্তাঘাটে পাইলে তো কেউ নিয়েও যেতে পারে। এটা এক কাজ করি, এটা আমার ননদের রুমে নিয়ে রাখি, পুলিশ কোনোভাবেই টের পাইব না। আসলে নাইম, তুমি তো আমারে বলছিলা জিনিসগুলো কোথাও রাখতে, পরে আমি ভাবলাম যে এত দামি জিনিস কই না কই রাখবো, এর জন্য তোমার বোনের ঘরে নিয়ে রাখছি আমি। খুব ভালো করছোস, এবার চল তুই আমার সাথে থানায় যাবি। থানায়? থানায় কেন? কেন যাবি তুই এখনো বুঝতেছস না? আমার বোনরে যেভাবে তুই ধরাই দিছস ঠিক তেমনি তুই এখন থানায় যায় স্বীকার করবি যে আমার বোন এই মাদক ব্যবসার সাথে জড়িত না, এই ব্যবসার সাথে জড়িত তুই আর আমি। দেখো আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই, কিছুদিন পরে তোমার বোন আমরা ছুটে নিয়ে আসবো জেল থেকে। না, শুধুমাত্র তোর বুদ্ধিতে আমি মাদক ব্যবসার সাথে জড়িত হয়েছি, অতএব জেল যদি খাটতেই হয় তুই আর আমি খাটুম, আমার বোন না। চল। আরে কি হচ্ছে নাকি? আরে তোর এখন গুলি করে মাইরা এই মাটির নিচে পেতে রাখুন, তোর জন্য আমাদের সমস্ত ধান্দা বন্ধ। তাই না? তোরা আমাকে মারবি? ম্যাডাম আপনি আমাকে চেয়ার বানালেন কেন? আমাকে ফিরিয়ে দিন আগের রূপ। ম্যাডাম আপনি ওর লাগেজ বানালেন, ম্যাডাম এটা কি করলেন ম্যাডাম? আপনারা আগের রূপ ফিরে যান। তোরা না বলেছিলি যে তোরা আমাকে মেরে এখানে পুঁতে ফেলবি? নে এবার মার, এবার তুই সারা জীবন চেয়ার হয়ে থাক আর তুই সারা জীবন লাগেজ হয়ে থাক, দেখ কেমন লাগে। ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন, আমাদের আগের রূপ ফিরিয়ে দিন, আমরা এই ধরনের কাজ আর জীবনে করবো না ম্যাডাম, আপনার কাছে ক্ষমা চাইছি ম্যাডাম। ম্যাডাম এইবারের মতো মাফ করে দেন ম্যাডাম, শেষবারের মতো মাফ করে দেন ম্যাডাম। ম্যাডাম তারা ম্যাডাম ম্যাডাম এটা কি করছেন? আমার গায়ের উপর বসবেন না ম্যাডাম, আমার খুব ব্যথা লাগছে ম্যাডাম। ম্যাডাম উঠে যান ম্যাডাম, ম্যাডাম উঠে যান ম্যাডাম। খুব ব্যথা লাগছে? খুব ব্যথা, এখন থেকে এভাবেই থাকতে হবে।
ম্যাডাম ম্যাডাম এটা কি করলেন ম্যাডাম? আমার মাথার উপরে ম্যাডাম পাওয়ার আসলেন ম্যাডাম, ম্যাডাম পাওয়ার আসলেন ম্যাডাম, এইবারের মতো ম্যাডাম মাফ করবেন প্লিজ ম্যাডাম, এইবারের মতো। কেন তোরা না আমাকে মেরে এখানেই পুঁতে ফেলবি? নে এবার মার, দেখি তোদের কত ক্ষমতা, মার আমাকে। ম্যাডাম ম্যাডাম খুব লাগছে ম্যাডাম, ম্যাডাম অনেক ব্যথা পাচ্ছি ম্যাডাম, উঠেন উঠেন ম্যাডাম, ম্যাডাম আপনার দোহাই লাগে ম্যাডাম, উঠেন উঠেন ম্যাডাম। ছেড়ে দেব, তার আগে সত্যি করে বল সেদিন তোরা আমার হাজবেন্ডকে কিভাবে আটক করেছিলি? ম্যাডাম আসলে সেদিন আপনার হাজবেন্ড রাস্তায় বের হয়েছিল, তারপরে আমরা দুইজন। শুভ সাহেব, ওই যে দেখেন লোকটা আসতেছে না, ওইটাই হইতেছে আমাদের শাকিলা ম্যাডামের হাজবেন্ড। আজকে যেভাবেই হোক ওই লোকটারে কোনো একটা মামলায় আমাদের ফাঁসাতেই হবে। ওই শাকিলা ম্যাডামের জন্য আমাদের সমস্ত অবৈধ কর্মকাণ্ড তো বন্ধ, সেটা তো আপনি জানেনই। আজকে যদি এই লোকটারে কোনো একটা মামলায় ফাঁসায় দিতে পারি, তাহলে আমাদের শাকিলা ম্যাডাম মান সম্মানের ভয়ে আমাদের থানা থেকে চলে যাবে, তারপরে আমরা আমাদের ধান্দা ভালো মতো করতে পারবো। কিন্তু স্যার কিভাবে কি করা যায়? আচ্ছা, আপনার কাছে জাল টাকার একটা বান্ডিল আছে না, তারপর একটা গাজার টুকরা আছে না, হ্যাঁ। এই দুইটা আমার কাছে দেন। আচ্ছা বাকিটা আমি করতেছি। এই যে এদিকে আসেন তো আপনি। আমাকে ডাকছেন? হ্যাঁ আপনাকে ডাকছি, এখানে আসেন। কেন, কি হয়েছে ভাই? এই ভাই মানে একজন পুলিশ অফিসারকে আপনি ভাই ডাকছেন? সাহস তো কম না? এইভাবে কথা বলছেন কেন? চুপ করুন, শুনুন। আমাদের কাছে ইনফরমেশন আছে যে আপনি জাল টাকা এবং মাদকের ব্যবসা করেন। জাল টাকা, মাদক ব্যবসা, এগুলো আপনারা কি বলছেন? আমাকে দেখে কি তাই মনে হয়? আপনাকে দেখে খুব সাধু মানুষও মনে হয় না। যেটা বলছি সেটার উত্তর ঠিকঠাক দেন। জাল টাকার ব্যবসা করেন? আমি কে আপনারা চিনেন? আপনি কে সেটা জানার আমাদের কোনো দরকার নাই। আমি আপনাদের থানার নতুন এসআই, শাকিলা ম্যাডামের হাজবেন্ড। আপনি কার হাজবেন্ড, আপনি কে সেগুলো জানার আমাদের কোনো দরকার নাই। আমরা আপনাকে সার্চ করবো। দেন। আমি একটা ফোন দিচ্ছি, আগে দাঁড়ান। এই ফোন দেন। ফোনটা ধরুন। কি ব্যাপার, আপনারা আমার সাথে এইরকম আচরণ করতেছেন কেন? শুনেন, আমরা আপনাকে সার্চ করব, আপনার কাছে সার্চ করে যদি আমরা তেমন কিছু না পাই আপনি চলে যাবেন। দেন, খুলেন, লেজার খুলেন, খুলেন। এটা ভালো করে সার্চ করুন। করেন করেন, সার্চ করেন। দেখি দেখি দেখি, দেন তো, দেন। জাল টাকা, দেখি তারও কিছু আছে নি। মাদক, এই যে আপনি তো এতক্ষণ খুব বড় গলায় বললেন আপনি এইসবের কিছুই জানেন না। এগুলো তো আপনার পকেট থেকেই বের হয়েছে। হ্যাঁ, জাল টাকা, মাদক, এইসব আপনারা কি বলছেন? আমাকে দেখে কি তাই মনে হয়? না না, আমার সাথে আপনারা এরকম আচরণ করছেন কেন? চুপ, একটা কথা না, হাতে না তো এইগুলা সহ ধরা পড়ছেন, আবার বড় বড় কথা না। এই থানায় চল, চল, ওঠ বাইকে ওঠ, ওঠ। সবই তো শুনলেন ম্যাডাম, এটাই ছিল ঘটনা। তোরা যে কাজটা করেছিস সেটা কি একদমই ঠিক করেছিস? আমার স্বামী এতটাই সহজ সরল যে কিনা আজ পর্যন্ত একটা সিগারেট পর্যন্ত খায়নি, আর তাকে তোরা ষড়যন্ত্র করে মাদক মামলায় ফাঁসিয়ে দিয়েছিস, এমনকি থানায় নিয়ে আটকে রেখেছিস। আমার মান সম্মান তোরা নষ্ট করেছিস। এবার বল তোদেরকে আমার কি করা উচিত? আমরা এই ধরনের কাজ আর জীবনে করবো না ম্যাডাম, আপনার কাছে ক্ষমা চাইছি ম্যাডাম। ম্যাডাম এইবারের মতো মাফ করে দেন ম্যাডাম, শেষবারের মতো মাফ করে দেন ম্যাডাম। ম্যাডাম আচ্ছা ঠিক আছে, এবার তোরা সত্যি করে বলতো যে এই কাজটা তোরা কেন করলি? ম্যাডাম এই কাজ কেন করেছি জানেন? কারণ আপনি থানায় জয়েন করার পর থেকে আমাদের সমস্ত অবৈধ ইনকাম বন্ধ হয়ে যায়। আমরা নতুন করে আর কোনো ধান্দা করতে পারি না। কিন্তু থানায় যে সমস্ত ওসি ছিল তারা অনেক সৎ ছিল, কিন্তু তারা সৎ থাকলেও তারা সবসময় মুখ বুজে সহ্য করতো, আমাদের কোনো কাজে বাধা দিত না। কিন্তু একমাত্র আপনি ম্যাডাম আমাদের কাজে বাধা দেওয়া শুরু করছিলেন। দেখেন ম্যাডাম, আমরা তো আসলে সরকারি চাকরি করি, কত টাকা বেতন পাই বলেন? বাড়িতে বউ বাচ্চা আছে, সংসার আছে, তাদেরকে নিয়ে এই বেতনে আমরা ভালো মতো চলতে পারি না। এই জন্য আমরা অবৈধভাবে ইনকাম করা শুরু করছিলাম। ঠিক আছে, আমি তোদেরকে ছেড়ে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তোরা এই মুহূর্তে থানায় গিয়ে ওসি স্যারকে বলবি যে আমার হাজবেন্ড নির্দোষ এবং আমার হাজবেন্ডকে ছাড়ার ব্যবস্থা করে দিবি, তাহলে আমি তোদেরকে ছাড়বো। আর যদি তা না করিস তাহলে তোদের আমি এমন ভয়াবহ অবস্থা করব যেটা তোরা কল্পনাও করতে পারিস না। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলছেন আমরা তাই শুনবো। আমরা এখনই থানায় গিয়ে ওসি স্যারকে বলে আপনার স্বামীকে ছাড়ানোর ব্যবস্থা করব। প্লিজ ম্যাডাম, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন, আমাদেরকে আগের রূপটা ফিরিয়ে দিন ম্যাডাম।
ঠিক আছে। ম্যাডাম, আমাদেরকে তাহলে মাফ করে দিন। আপনি আমাদের সাথে চলুন, আমরা এখনই গিয়ে ওসি স্যারকে সব আমাদের দোষের কথা বলে আপনার স্বামীকে ছাড়ানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে। ভাইয়া চাল আছে? হ্যাঁ আছে তো। ভালো হবে তো? আমার দোকানে চাল 1 নাম্বার চাল। একদিন ভাত রান্না করলে 2 দিন ধরে খাইতে পারবেন, ভাত নষ্ট হইব না। তাহলে আমাকে 2 কেজি চাউল দেন। আচ্ছা। এই যে আপা নেন। কত টাকা হয়েছে ভাইয়া? আপা 120 টাকা। আচ্ছা নেন, এই যে টাকা। আপা আমার কাছে তো ভাঙতি নাই। আচ্ছা সমস্যা নাই, পরে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। সকাল সকাল আব্বু এখানে একটু বসো তো, আমি ডাক্তার দোকান থেকে ওষুধ নিয়ে আসি, আমার জ্বর আসছে। হ্যাঁ ভাই, আমার ঠান্ডা জড়াইছে, প্রচুর কাশি। মানে এই ওষুধটা দেখতেছেন না, এটা হলো কাশির সিরাপ। এটা খাবেন দিনে 2 বার। আর এটা হলো আপনার জ্বরের ওষুধ, এটা খাবেন দিনে 3 বার। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই কত হলো? দেন 80 টাকা দেন। এত বড় টাকা? এ ভাই এটা দি জাল টাকা। কি কোন ভাই, জাল টাকা মানে? আমার তো দোকান থেকে হব ভাই, এক আপু মনে দিল, আর আপনি কোথায় জাল টাকা? এইটা কি হয়েছে এখানে? এই যে স্যার দেখেন, যে লোকটা আমার এই যে দেন 1000 টাকা জাল টাকা দিয়া এই যে ওষুধ নিতে। আরে এটা তো সত্যি জাল টাকা। এই আপনি জাল টাকার ব্যবসা শুরু করছেন না? না না স্যার, আমি জাল টাকার ব্যবসা করি না স্যার। এক আপামনি আমার দোকান থেকে 2 কেজি চাল নিয়ে আমার এই 1000 টাকা নোট ধরাই দিছে। সেই টাকা নিয়ে এই ডাক্তার বার কাছে এসে 2টা ওষুধ দিয়েছে স্যার। কিন্তু এই ডাক্তার ভাই কইতেছে এটা নাকি জাল টাকা স্যার। আমি জাল টাকার ব্যবসা করি না স্যার। দেখুন, পুলিশকে উল্টাপাল্টা বোঝাতে আসবেন না, চুপচাপ থানায় চলুন। না না স্যার, আমার থানায় নিয়েন না স্যার, আমার থানায় নিয়েন না। আচ্ছা, যে মেয়েটা আপনাকে এই জাল টাকা দিয়েছে সেই মেয়েটা কোথায়? স্যার কই আছে জানি না, এদিকে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমারে নিয়ে চলেন। ঠিক আছে কাকা, টমেটো কত করে কেজি? 30 টাকা কেজি। আধা কেজি দেন। স্যার ওই যে ওই মেয়েটা স্যার, ওই যে কাঁচামাল দোকানের সামনে স্যার। ও ওই মেয়েটা না? জি স্যার জি। আর করলা? করলা 60 টাকা কেজি। আধা কেজি করলাও দিয়ে দেন। পেঁয়াজ কত করে কেজি কাকা? পেঁয়াজ হলো 100 টাকা কেজি। আধা কেজি। এই যে এই মেয়েটা আমাকে জাল টাকা দিয়েছে স্যার। এই মেয়েটা? এই যে আপনি ওনাকে এই জাল টাকা কেন দিয়েছেন? না না স্যার, আমি তো ওনাকে কোনো জাল টাকা দেইনি, আমি তো আসল টাকাই দিয়েছি। না না স্যার, উনি মিথ্যা কথা বলতেছে। উনি আমার এই টাকাটা দিয়েছে স্যার। দেখুন, সত্যি করে বলুন, পুলিশের কাছে মিথ্যা বলার চেষ্টা করবেন না, না হলে কিন্তু আমি আপনাকে থানায় নিয়ে যাব। স্যার আমি সত্যি কথাই বলছি, ওনার দোকান থেকে এই চাল কিনে আমি ওনাকে অরিজিনাল টাকাই দিয়েছি। বুঝতে পারছি আপনারা দুজনই পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন না। আপনাদের দুজনকে থানায় নিয়ে এমন শিক্ষা দেবো, সত্যি কথা বলে নিতে বেরিয়ে আসবে। স্যার আমি মিথ্যা কথা কইতেছি না স্যার। স্যার ওই যে চালটা আমার দোকানের স্যার, বিশ্বাস করেন স্যার। না না স্যার, আমি সত্যি কথা কইতাছি, আমি ওনার দোকান থেকে এই চাল কিনছি। উনি একটা প্রতারক। উনি প্রতিনিয়ত চালের সাথে পাথর মিশিয়ে মানুষকে ঠকায়, এই জন্য আমি ইচ্ছা করেই ওনাকে নকল টাকা দিচ্ছি। ঠিক আছে, আমি মানলাম সে একটা অপরাধ করেছে। যেহেতু চালের মধ্যে পাথর মিশিয়ে সে ব্যবসা শুরু করেছে, তাহলে সে অবশ্যই অপরাধী। কিন্তু আপনিও তো অপরাধী। আপনি সবকিছু জানার পরে ওনাকে জাল টাকা কেন দিলেন? আপনি পুলিশকে ইনফর্ম করতে পারতেন, তা তো করেননি। সুতরাং আপনি অপরাধী। স্যার এইবারের মতো আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে স্যার। এই চুপ, কোনো ক্ষমা নয়। একটা কথা বলবেন না, আপনারা দুজনেই অপরাধী। আপনাদের দুজনকে আমার সাথে থানায় যেতে হবে।
আর আপনি কি ভালোই ভালোই থানায় যাবেন নাকি আপনার জন্য মহিলা কনস্টেবল ডাকবো? না না স্যার, ডাকতে হবে না, চলেন। হ্যাঁ স্যার, এগো থানায় নিয়ে যান। এরা হইলো দেশের শত্রু, জাতির শত্রু। এগো সঠিক বিচার দিবেন স্যার। ঠিক আছে, এই চল। আল্লাহ, এ হারে বাসনটা বাইসে গেছি। দুদিন আমার জাল টাকা দিত, তাইলে আমার তরকারির দুহান গুঠাইয়া আমার বইসা থাকুন লাগতো।